হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি আজকেও সত্যজিৎ রায়ের একেই বলে শুটিংয়ের আর একটা চ্যাপ্টার পড়ব। সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে হুন্ডি ঝুন্ডি শুন্ডি। নিশ্চয়ই মনে পড়ছে গুপি গাইন বাঘাবাইনের গল্পের কথা। তো চলে এসো সবাই মিলে শুনি আমরা সত্যজিৎ রায়ের নিজের লেখায় এই সিনেমার শুটিংয়ের কী আজব কাহিনী ঘটেছিল। কমেন্ট করতে ভুলো না কেন, তাহলে আমার ভালো লাগবে, আরও নতুন নতুন কিছু ভাববো। নইলে মন মরা হয়ে পড়ে থাকবো, ভাববো কারো ভালো লাগছে না। তোমরা সঙ্গে থাকলেই পড়তে মজা লাগবে আরও। শুরু করি তাহলে আজকের কথন। গুপি বাঘা ভূতের রাজার কাছ থেকে বর পেয়ে নদীর ধারে বসে ভরপেট খেয়ে সবে হাত মুখ ধুয়েছে। এমন সময় এক বাহারের ডুলিতে চড়ে কোথাকার কোন এক গানের ওস্তাদ সঙ্গে বাজনদার পেয়াদা বরকন্দাজ নিয়ে গলা সাধতে সাধতে তাদের পাশ দিয়ে চলে যায়। কোথায় যাচ্ছে তারা? গুপি বাঘা জিজ্ঞাসা করে জানে শুন্ডি, কারণ সেখানে রাজবাড়িতে গানের বাজি হবে। ওস্তাদ মশাই তাতে যোগ দেবেন। দল চলে যাবার খানিকক্ষণের মধ্যেই গুপি বাঘার খেয়াল হলো, তাহলে আমরাই বা গানের বাজিতে যোগ দেব না কেন? আমরা তো গান বাজনা জানি। যদি বাজি জিতি তাহলে রাজা হয়তো আমাদের সভা গায়ক করে রেখে দেবেন। বরের জোরে যে কোনো জায়গায় নাম করে দুজনে ওর হাতে তালি মারলেই তো হুশ করে সেখানে পৌঁছেও যাওয়া যাবে। তা যাওয়া যায় ঠিকই, কিন্তু মুশকিল হয়েছে কি, ওস্তাদের গানের ঠেলার জায়গার নামটা দুজনের কারুরই আর ঠিক করে মনে নেই, বা ঢুকলেও এরই মধ্যে তারা সে নামটা ভুলে বসে আছে। গুপি বলে ঝুন্ডি, বাঘা বলে হুন্ডি। তাহলে কোন জায়গার নাম করে তারা তালি দেবে? ঠিক হলো গুপির কথা মতো প্রথমে ঝুন্ডিতেই যাওয়া হয়। গুপি গাইন ফিল্মটা দেখেছে, তাদের হয়তো মনে থাকবে এর পরের ঘটনা। এবার ঝুন্ডি বলে তালি দিতেই চোখের নিমেষে তারা হাজির হলো বরফের দেশে। হু হু কাঁপুনির মধ্যে আবার হাততালি দিয়ে গরম পোশাক আনতে হলো। সেই পোশাক পরে দুজনের লেগে গেল ঝগড়া। বাঘার ধমকের চোটে শেষটায় গুপি বলে, চলো তাহলে হুন্ডিই চলো। ওমা, এবারে তালির ফলে তারা পৌঁছালো একেবারে ধুধু মরুভূমির মধ্যিখানে। বরফের দেশের পোশাক তখন গায়ে আগুন ছুটিয়ে দিচ্ছে। দুজনে সেগুলো গা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। আর গুপি বাঘাকে গাল দিতে গিয়ে হঠাৎ দুজনেরই একসঙ্গে মনে পড়ে যায় শুন্ডি নামটা। প্রথম হাততালি থেকে শুন্ডির নাম মনে পড়া পর্যন্ত সমস্ত ঘটনাটা ফিল্মে দেখতে লাগে 3 থেকে 3.5 মিনিট। এই 3-3.5 মিনিটের দৃশ্য তুলতে আমাদের কত হাঙ্গামা করতে হয়েছিল সেটাই আজ তোমাদের বলবো। প্রথমে বলে রাখি, গুপি গাইনের প্রথম দিকের দৃশ্য তোলা হয়েছিল বীরভূমের রামপুরহাট থেকে 20 মাইল দূরে একটা গ্রামে। তার নাম নতুন গ্রাম। গুপি বাঘার প্রথম ভোজ, ডুলিতে ওস্তাদ যাবার দৃশ্য আর ঝুন্ডি বলে প্রথম হাততালি সবই এই গ্রামের এক নদীর ধারে তোলা হয়েছিল। হাতে তালি দেবার পরেই দেখা যায় গুপি বাঘা শূন্যে উঠে গেল। এই ব্যাপারটা করতে অবশ্যই একটা কারসাজির প্রয়োজন হয়েছিল। একটা 8 ফুট বাঁশের মাচা তৈরি করে ক্যামেরাটাকে তার নিচে বসানো হলো। তারপর গুপি বাঘাকে মই দিয়ে মাচায় তুলে বলা হলো ঠিক ক্যামেরার সামনে বালির ওপর লাফিয়ে পড়তে হবে। এই ব্যাপারটার ছবি তোলার সময় ক্যামেরার মধ্যে ফিল্ম চলবে উল্টো দিকে, সে ব্যবস্থাও আগেই করে রাখা হয়েছে। এই উল্টো তোলা ছবি সোজাভাবে চালালেই পর্দায় সেটা আবার উল্টে গিয়ে হয়ে যাবে গুপি বাঘা উপর থেকে নিচে না নেমে নিচ থেকে হুশ করে উপরে উঠছে। এরপরেই দর্শক দেখবে দৃশ্য একেবারে পাল্টে গেছে। কোথায় বাংলার গ্রাম, মাঠ ঘাট ঘাস নদী গাছ বালি সব উধাও, তার জায়গায় খালি বরফ আর বরফ। এই বরফের দৃশ্য কোথায় তোলা হবে সেটাই এখন ঠিক করা দরকার। খোঁজ নিয়ে জানা গেল ফেব্রুয়ারি মাসে সিমলায় বরফ থাকে, আর সিমলা থেকে 8 মাইল দূরে আরও 1000 ফুট উপরে এমন জায়গা আছে যেখানে শুধুই বরফ, ঘরবাড়ির চিহ্ন নেই। এই জায়গার নাম নাকি কুফরি। এই কুফরিতেই ছবি তোলা হবে স্থির করে আমরা দল নিয়ে ট্রেনে করে 1000 মাইলের পাড়িতে বেরিয়ে পড়লাম। কিছু লোক দিল্লিতে রয়ে গেল, কারণ আমরা সিমলা থেকে দিল্লি হয়ে যাব রাজস্থানে। সেখানে শুন্ডি আর হাল্লার দৃশ্য তোলা হবে। সিমলা যাবার দলে গুপি বাঘা সমেত সব শুদ্ধ 10 লোক। আমি সিমলা আগেও গিয়েছি একবার গরমের সময়, এবারে শহরটাকে দেখে চেনা মুশকিল।
মনে হয় সমস্ত শহরের গায়ে সেতী হয়েছে। রাস্তার উপর, ঘরবাড়ির ছাতে, পাহাড়ের গায়ে, পাইন গাছের ডালে পুরো বরফ জমে আছে। পথের বরফ গলে পিছল হয়ে আছে, হাঁটতে গেলে সাবধানে পা ফেলতে হয়। আমাদের হাতে সময় কম, তাই দুপুরের খাওয়া সেরে 3টে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। প্রথম কাজ হলো কোথায় শুটিং হবে সেই জায়গা খুঁজে বার করা। মনের মতো জায়গা বাছাই করে কাল আবার আসতে হবে শুটিংয়ের লটবহর সঙ্গে নিয়ে। সঙ্গে ক্যামেরা তো থাকবেই, তাছাড়া থাকবে 8 ফুট উঁচু মাচা, যদিও এই মাচা বাঁশের নয়, ইস্পাতের। এখানেও গুপি বাঘাকে হাততালি দিয়ে শূন্যে নিতে হবে, তাই মাচা ছাড়া গতি নেই। মাত্র 8 মাইল পথ, কিন্তু যেতে লাগলো প্রায় 1 ঘন্টা। পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে চলা পুরো রাস্তাটাই বরফে ঢাকা, প্রায় 8-10 ইঞ্চি পুরু বরফ। তাতে খাদ কেটে গাড়ির চাকা এগিয়ে এগিয়ে চলেছে। গলা বরফে চাকা মাঝে মাঝে এগোতেই চায় না, একই জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে বরফ ছিটিয়ে বন বন করে ঘুরতে থাকে। পথে মেঘ করেছিল, ফলে ঠান্ডাও বেড়েছিল বেশ, কিন্তু কুফরি পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই রোদ উঠল। কুফরি আসলে একটা গ্রাম, কিন্তু এখানে শীতকালে বহু লোক স্কি করতে আসে। তাদের জন্য সরকার একটা ক্লাব, একটা বাংলো আর একটা রেস্ট হাউস তৈরি করে দিয়েছেন। আমাদের এসবের দরকার নেই, তাই আমরা এগিয়ে গেলাম আমাদের কল্পনায় যে বরফের রাজ্য রয়েছে তার সন্ধানে। রাস্তার ধারেই জায়গা পেতে হবে, কারণ দুর্গম জায়গা হলে সেখানে শুটিংয়ের মালপত্র নিয়ে পৌঁছানো মুশকিল হবে। আরও 100-2-1 ফুট উপরে উঠতেই এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে 3 দিক একেবারে খোলা। চোখ ঘোরালে স্তরের পর স্তর বরফে ঢাকা পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। আমাদের ডাইনে রাস্তা ঠিক পাশ দিয়ে উঠে গেছে তুষারাবৃত পাহাড়ের গা। আমরা গাড়ি থামিয়ে বাইরে বেরোলাম, আর বেরিয়েই বুঝলাম যে চারিদিকে বরফ সত্ত্বেও ঠান্ডা বেশি লাগছে না। বিশেষত রোদ যখন উঠল তখন তো দিব্যি আরামই লাগছিল। এই রোদের মধ্যেই আবার হঠাৎ বরফ পড়া শুরু হলো। মিহি পাউডারের মতো বরফ আকাশ থেকে হেলে দুলে নেমে আসছে। হাত পাতলে হাতের তেলও কয়েক মিনিটের মধ্যেই সাদা হয়ে যায়। বরফ পড়ায় কোনো শব্দ নেই বলেই যেন ব্যাপারটা ভারী রহস্যময় মনে হয়। তাছাড়া সে মেঘ নেই, অথচ আকাশ থেকে কিছু পড়ছে, ভাবতেও অবাক লাগে। এই মিহিদানা তুষার বরফের মধ্যেই ঘোরাঘুরি করে এক জায়গায় লক্ষ্য করলাম রাস্তা থেকে 10 হাত উপরে পাহাড়ের গায়ে একটা স্বাভাবিক প্ল্যাটফর্ম গোছে জায়গা হয়ে আছে। সেখানে গুপি বাঘা বেশ স্বচ্ছন্দে দাঁড়াতে পারবে। তখনই ঠিক করলাম যে তালির জোরে বাংলাদেশের গ্রাম থেকে শটান ওখানেই এসে হাজির হবে তারা। চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিলাম যে কাছাকাছির মধ্যে কেবল বরফ, আর তারই ফাঁকে কালো পাথর ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। জায়গা তো পাওয়া গেল, কিন্তু এবার আর এক সমস্যা। বাংলাদেশের গ্রামে গুপি বাঘাকে দেখানো হয়েছে পরনে পিরেন, কাঁধে চাপানো দোলাই আর খাটো করে পরা ধুতি। এই অবস্থাতেই তারা হাততালি দিয়ে বরফের দেশে হাজির হয়েছে। তার মানে তাদের যখন প্রথম দেখতে পাচ্ছি বরফের উপর, তখন তাদের গায়ে এই গ্রামের পোশাকই থাকবে। অথচ এই ঠান্ডায় এই পোশাক চলবে কি করে? গুপি বাঘার অবশ্য উৎসাহের শেষ নেই। তারা বলল গ্রামের পোশাকেই বরফে নামবে, কিন্তু আমাদের কাছে এটা একটু বাড়াবাড়ি বলে মনে হলো। পর্যন্ত ঠিক হলো যে পিরেনের তলায় তারা পরবে হাতকাটা পুলোভার, আর পায়ে চাপাবে নাইলনের তৈরি লম্বা মেয়েদের মোজা। এই মোজার রং চামড়ার রঙের থেকে তফাৎ করা যাবে না, আর তাই একটু দূর থেকে মোজা পড়েছে বলে আর মনে হবে না। এছাড়া দুজনেরই পায়ে থাকবে ভূতের রাজের দেওয়া জাদু জুতো। এই জুতো আমাদের ছবির জন্য তৈরি করা স্পেশাল জুতো। দৃশ্যটি যাতে জমে ভালো, তাই ঠিক করা হলো যে বরফের প্ল্যাটফর্মের উপর পড়েই গুপি বাঘা ঠান্ডায় এবং ভরকানিতে লাফাতে শুরু করবে, আর তার ফলে তারা ওই 12 হাত উঁচু থেকে পা হড়কে বরফের গা দিয়ে গড়িয়ে শটান একেবারে নিচে এসে পড়বে। আইডিয়াটা ভালো, আর গুপি বাঘাও রাজি, কিন্তু মনে 16 আনা ভরসা আসছে না। এইভাবে গড়িয়ে পড়তে গিয়ে কি ধরনের বিপদ হতে পারে তা আমাদের জানা নেই। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, এমন সময় একজন স্থানীয় লোক আমাদের কথাবার্তা শুনে আশ্বাস দিল যে এতে কোনো বিপদের আশঙ্কা নেই। আমরা পাহাড়ের যে অংশ পেয়েছি সেখানে নাকি বরফের তলায় লুকোনো কোনো গর্ত টর্ত নেই, বা এবড়ো খেবড়ো পাথরও নেই। কথা শুনে মনে হলো লোকটি নির্ভরযোগ্য। তারই উপর ভরসা করে ক্যামেরা খাটানো হলো, আর গুপি বাঘাও বরফের ফাঁকে ফাঁকে পাথরের উপর পা ফেলে উপরে উঠে এসে সেই সমতল জায়গাটায় গিয়ে হাজির হলো।
শটটা নিতে মিনিট 5 বেশি সময় লাগলো না। এটা বোধহয় না বললেও চলবে যে এই ধরনের শটের রিহার্সাল নেওয়া সম্ভব নয়। একেবারে সরাসরি দুর্গা বলে ক্যামেরা চালিয়ে দিতে হবে, তারপর যা হয় হবে। বরফের গা দিয়ে গুপি বাঘার গড়িয়ে পড়ার দৃশ্য হয়তো তোমাদের মনে আছে, কিন্তু শটটা শেষ হবার পরেই যে ঘটনাটা ঘটলো সে তোমাদের জানার কথা নয়। দুই মূর্তিমান গড়াগড়ি অবস্থা থেকে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়েই বলল, আমাদের চটি হারিয়ে গেছে। কি ব্যাপার? কখন হারালো? জানা গেল একেবারে শটের শুরুতেই। দুটো লাফ মারতেই নাকি দুজনের চটি খুলে বরফের তলায় তলিয়ে গেছে। আধ ঘন্টা বরফ খোঁড়াখুড়ি করেও সে চটির আর কোনো হদিশ পাওয়া গেল না। গ্রীষ্মকালে বরফ গলার আগে আর সে চটি পাওয়ার সম্ভাবনা নেই। সেই ভূতের চোখ আঁকা চটিগুলো কবে কিভাবে কুফরির কোন অধিবাসীর চোখে পড়বে, আর পড়লে তখন তার মনের ভাব কি হবে কল্পনা করতে বেশ মজা লাগছিল। যাই হোক, চটি তৈরি করানোর সময়ই একজোড়া এক্সট্রা করিয়ে রাখা হয়েছিল, তাই রক্ষে হলো এ যাত্রা। এর পরের শটগুলো বেশ ভালোভাবেই উতরে গেল। শীতে কাঁপতে কাঁপতে গুপি বাঘা হাতে তালি মেরে গরম জামা চায়, আর তৎক্ষণাৎ তাদের গায়ে এসে যায় তিব্বতী পশমের পোশাক। এই পোশাক আমরা জোগাড় করেছিলাম কলকাতারই এক সাহেবের কাছ থেকে। গায়ে গরম জামা চাপা মাত্র বাঘা তেলে বেগুনে জ্বলে ওঠে। গুপির দিকে মুঠো মুঠো বরফ ছুঁড়ে মারতে মারতে বলে, এই তোমার ঝুন্ডি? এইখানে হবে তোমার গানের বাজি? অগত্যা গুপিকে বলতে হয়, তাহলে চলো হুন্ডিই যাওয়া যাক। নতুন গ্রামের বালির উপর বাঁশের মাচার বদলে এবার কুফরির বরফের উপর লোহার মাচা খাটানো হয়। ক্যামেরা তার নিচে বসে, আর গুপি বাঘা মাচায় চড়ে ক্যামেরার সামনে বরফের উপর লাফিয়ে পড়ে। ব্যাস, কুফরি পর্বের শুটিং শেষ। এবার চলো মরুভূমির দেশে। আমাদের দেশে একমাত্র মরুভূমি হলো পশ্চিম রাজস্থানের থর। গুপি গাইনের ভালো রাজার দেশ শুন্ডি আর দুষ্টু রাজার দেশ হাল্লা, এই দুটো জায়গার জন্য রাজস্থানের দুটো শহর বুঁদি আর জয়সলমীর বাছা হয়েছিল। গাছপালা, ফুল, ফসল, হ্রদ, পাহাড় সব মিলিয়ে বুঁদির মতন এমন সুন্দর শহর রাজস্থানে কমই আছে। আর ঠিক উল্টো হলো জয়সলমীর। সেখানে সবুজ নেই বললেই চলে, আর তার সৌন্দর্যের মধ্যে একটা ভয়ঙ্কর রুক্ষ ভাব আছে। জয়সলমীরে কিন্তু যাকে মরুভূমি বলে ঠিক সে জিনিস নেই। সেটা পেতে হলে নাকি মাইল 25 পশ্চিমে যেতে হয়। কাজের ফাঁকে আমরা একদিন গুপি বাঘাকে নিয়ে তাদের শুন্ডিতে আসার দৃশ্য তোলার জন্য মরুভূমির সন্ধানে বেরিয়ে পড়লাম। যে জায়গায় আমরা হাল্লা রাজার মেলার দৃশ্য তুলেছিলাম সেটাকে পাশ কাটিয়ে জয়সলমীর পিছনে ফেলে মাইল খানে গিয়ে একটা পাথরে ভরা নালা পেরিয়ে আমরা যে অঞ্চলটায় পৌঁছালাম সেখানে জিপ ছাড়া আর কোনো গাড়ি চলবে না। আমরা অবশ্যই জিপেই চলেছি, তবে সবসময় যে পথ দিয়ে চলেছি তা নয়। ড্রাইভারের গতিবিধি দেখে মনে হয় সে এ তল্লাটের নারী নক্ষত্র জানে, আর না হয় কিছুই জানে না। তাই চোখ কান বুঝে যে দিকে দু চোখ যায় সেদিকেই পাড়ি দিচ্ছে আল্লাহর নাম করে। এদিকে বালির চিহ্ন যেন ক্রমে কমে আসছে। 10 মিনিট অন্তর মরুভূমি কোথায় জিজ্ঞেস করাতে সে খালি বলে মেল জায়গা। এটুকু জানি যে আমাদের মোহনগড় বলে একটা জায়গা পেরোতে হবে। গড় বললেই কেল্লার চেহারা ভেসে ওঠে, তাই মনে একটা আগ্রহের ভাব রয়েছে। বিশেষ করে এই কারণে যে রাজস্থানের কোনো বইয়ে মোহনগড়ের কোনো উল্লেখ পাইনি। 10-12 মাইল যাবার পর এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে রাস্তা বলে সত্যিই আর কিছু নেই। শুধু রাস্তা নয়, গাছপালা, ঘর বাড়ি, টিলা, পাহাড় সব উধাও, আর সেই সঙ্গে বালিও উধাও। এটুকু বলতে পারি যে ভারতবর্ষে অনেক ঘুরেও এমন দৃশ্য এর আগে কোথাও দেখিনি। আর দৃশ্য যে একই রকম তা নয়। একবার দেখছি নুড়ি পাথরের রাজ্য, কিছু দূরে গিয়ে দেখছি সেটা হয়ে গেল খোলামকুচির রাজ্য, আর তারপরেই এসে গেল ঝামার রাজ্য। আর এসব রাজ্যের কোনোটাই সমতল নয়। গাড়ি ধীরে ধীরে উপরে উঠছে, আবার ধীরে ধীরে ঢাল দিয়ে নেমে যাচ্ছে। যেদিকে দু চোখ যায় কেবল বিশাল জমাট বাঁধা ঢেউ। অদ্ভুত দৃশ্য ঠিকই, কিন্তু এতে আমাদের কাজ চলবে না, কারণ আমাদের দরকার মরুভূমি। বরফের পর মরুভূমি হলে তবেই না মজা। দেখেই মনে হবে গুপি বাঘা প্রচণ্ড ঠান্ডার দেশ থেকে প্রচণ্ড গরমের দেশে এসে পড়েছে। যে পথ দিয়েই যাওয়া হোক না কেন, শেষ পর্যন্ত মোহনগড় পৌঁছানো গেল। গড় একটা আছে বটে, কিন্তু এ সেই রাজস্থানের ঐতিহাসিক কেল্লা নয়। এ হলো একটা আধুনিক খুদে কেল্লা। দেখলে রোমাঞ্চের চেয়ে হাসিই আসে বেশি। তবু কেল্লা বলে কথা, একবার ভেতরে তো যাওয়া দরকার। গিয়ে দেখি কেল্লার উঠোনে পাঠশালা বসেছে। যুদ্ধ যে এখানে কোশমিন কালেও হয়নি সেটা আর বলে দিতে হয় না।
এদিকে 20 মাইল এসে গেছি, তবু মরুভূমির কোনো চিহ্ন নেই। এত মেহনত, এত পেট্রোল খরচা, জিপের এত হাড় নড়বড় করা ঝাঁকুনি, সবকে মাঠে মারা যাবে? শেষে মোহনগড়েরই একজন লোক বলল যে আমরা নাকি গোড়াতেই ভুল রাস্তা ধরেছি, মরুভূমি পেতে হলে অমুক দিকে যেতে হয়, এদিকে নয়। কথাটা শুনে মাথায় হাত দেব কিনা ভাবছি, এমন সময় আমাদের জিপের ড্রাইভাররা বললেন যে এত দূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না, আরও খানিকটা পশ্চিমে যাওয়া যাক, তাহলে যদি কিছু পাওয়া যায়। যদি নাকি এতেও কোনো ফল না হয় তবে জয়সলমীর ফিরে যাওয়া হবে। তাদের কথায় আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এবার কয়েক মাইল যেতেই এমন একটা জায়গায় এসে পড়লাম যেটাকে হয়তো মরুভূমি বলা ঠিক হবে না, কিন্তু আমার ছবির পক্ষে এর চেয়ে ভালো জায়গা আর কল্পনা করা যায় না। এ জায়গার কোনো নাম যদি থেকেও থাকে সেটা জানা হয়নি। এখানে বালি আছে, কিন্তু মরুভূমির শুকনো ঢেউ খেলানো বালি নয়। এ বালি চাপ বেঁধে সমতল হয়ে বিছিয়ে আছে, চারিদিকে দিগন্ত পর্যন্ত। পা ফেললে বোঝা যায় তার ভেতরটা জলো। তারই মধ্যে আবার ফাঁকে ফাঁকে একেবারে শুকনো অংশও আছে, সেখানে বালির রং একটু ফিকে। সমস্ত প্রান্তরের উপর দুপুরের রোদ এসে পড়েছে, আর সে রোদ প্রতিফলিত হয়ে চোখ ঝলসে দিচ্ছে। আসলে ফেব্রুয়ারির শেষে এখানে গরম নেই, কিন্তু ক্যামেরার চোখে এটা যে সাহারার সামিল হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। জায়গাটায় পৌঁছানো মাত্র জিপ থামাতে বললাম। অনেক খোঁজার পর মনের মতো জায়গা পেয়ে কেমন যেন একটা দম বন্ধ করা উত্তেজনা হয়, এখনো তাই হচ্ছে। গাড়ি থেকে নেমে পশ্চিম দিকে চাইতেই এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কোথায় এসে হাজির হয়েছি আমরা? রাজস্থানের এই অঞ্চলে এত বিশাল একটা হ্রদ আছে, এ কথা তো কেউ বলেনি আমাদের। হ্রদ না বলে সমুদ্রও বলা যেত, কিন্তু জলে ঢেউয়ের চিহ্ন মাত্র নেই দেখে তা আর বলতে পারলাম না। সারা পশ্চিম দিকটা জুড়ে বালু প্রান্তরের শেষ মাথায় স্পষ্ট দেখছি জলের রেখা, তাতে ছায়া পড়েছে আকাশের মেঘ, আর ডান দিকে বহু দূরে একসার গাছের। এ দৃশ্য প্রথমে আমাদের সকলকে বিস্ময়ে হতবাক করে দিলেও পরে আর বুঝতে বাকি রইল না যে এ হ্রদ নয়, মরীচিকা। আর এমনই মরীচিকা যেমন সচরাচর দেখা যায় না। গুপি বাঘাকে নিয়ে আমাদের 1.5 মিনিটের দৃশ্য তুলে সন্ধ্যায় জয়সলমীর ফিরে এসে স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে এই আশ্চর্য জায়গা আর সেখানকার মরীচিকার কথা অনেকেই জানেন। তারাই বললেন যে এই মরীচিকা শুধু মানুষ কেন, জন্তু জানোয়ারদেরও নাকি বোকা বানিয়ে দেয়। প্রতি বছর পালে পালে তৃষ্ণার্ত হরিণ জল ভেবে এরই দিকে হাঁটতে শুরু করে শেষ পর্যন্ত জলের নাগাল না পেয়ে প্রাণ ত্যাগ করে।